প্রিয় প্রণয়িনী সিজন 2 পর্ব সংখ্যা 8। লেখনীতে জান্নাত নুসরাত। মেঘের আড়ালে ঢেকে গিয়েছে তারারা। মেঘ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, গোলাকার আলো ছড়াচ্ছে চাঁদের দিকে। কিছুক্ষণের মধ্যেই মেঘের আড়ালে ঢেকে গেছে গোলাকার চাঁদ। দুটি ক্ষণ কাটার পর মেঘ গর্জন তুলে আকাশ কাঁপিয়ে বজ্রপাত করলো। তারপর আবারও সব নিস্তব্ধ হয়ে গেল। এরপর অনেকক্ষণ কাটলো। বৃষ্টি আসার আগ মুহূর্তে বাতাস আর বজ্রপাতের তাণ্ডব। আজ আর ঝিরঝির বৃষ্টি, আর বৃষ্টি শুরু হলো না। শস্য বাতাসের সাথে সাথে বড় বড় ফোঁটা নিয়ে মাটিতে পতিত হলো বৃষ্টি। আর সেই বৃষ্টি ছিটে গিয়ে গায়ে লাগলো ইসরাতের। ইসরাত বৃষ্টি একেবারেই পছন্দ না হওয়ার কারণও আছে। বৃষ্টির পানি গায়ে লাগলে তার নাকি 10 মিনিটের ভেতর মাথা ব্যথা, হাঁচি, সর্দি সবই চলে আসে। তাই বৃষ্টির ফোঁটা গায়ে লাগাতে চায় না সে একদমই। বারান্দা থেকে বৃষ্টির পানি রুমে ঢুকতে পারে, তাই টেনে দিল বারান্দার স্লাইড দরজাটিও। নুসরাত বাড়িতে নেই। গত সপ্তাহ ব্রাহ্মণবাড়িয়া গিয়েছে সৌরভকে নিয়ে। নাসির সাহেবের প্রধান একটা ছড়াতে রাজি হচ্ছে না। কি নাকি অঘটন ঘটায় ওইখানে গিয়ে। এ মেয়ের ওপর তিনি নখ পরিমাণও বিশ্বাস করে না। হয়েছে তো ওনার মতোই, ঘাড় তেরা, নিজে যা ভালো বোঝে তাই। অন্য যেখানে বুঝবে মরবে, মরে যাওয়ার অন্যায়ও তা বুঝি সব ভুল। তাই নাসির সাহেব ছাড়তে চাইছিলেন না। তবুও নাসরবান্দা নুসরাত ব্রাহ্মণবাড়িয়া যাবে মানে যাবে। এবার যখন ঠিক করেছে সে যাবেই। তার রুহ অবধি এখানে থাকবে না, সে যাবেই। নাসির সাহেবকে মানাতে দেখে হাত পা ধরে পুরো একটা দিন লস্ট করে ফেলেছে। তাকে যাওয়ার পারমিশন না দিলে সে নাসির সাহেবকে বাড়ি থেকে বের করে দিবে, এমনকি ওয়াশরুমেও যেতে দিবে না বলে কথা দিয়েছিল। শেষ পর্যন্ত নুসরাতের ঘাড়তেরামি হার মেনেছে। নাসির সাহেবের পারমিশন দিলেন তাকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য। ইসরাতের মনে করে যাওয়া উচিত, একটা অসুস্থ পরিবেশ থেকে বের হওয়া উচিত। এভাবে হসপিটালে দিনের পর দিন রাত পার করছে নুসরাত। নিজেও অসুস্থ হয়ে গেছে, তাই না চাইলেও ইসরাতের কথায় নাসির সাহেব একা ছেড়েছে নুসরাতকে। মেহেরুন্নেসার শরীর আগের মতোই খারাপ, কোনো উন্নতি হয়নি। গত দুদিনে আরও বেশি অবনতি হয়েছে। তারপরও ডাক্তার থেমে যাচ্ছে না। তাদের না থামার কোনো মোটা অঙ্কের একটা অংশ নাসির সাহেব খরচ করেছে। তাই ইসরাত সাথে জাইন আর দেখা হয়নি হসপিটালে। সেদিন দেখা হওয়ার পর থেকে হসপিটালের লাস্ট দিন জাইনকে দেখে বাড়ি ফিরে এসেছিল সে আর নুসরাত। লিপি বেগম আর হেলাল সাহেবের সাথে দেখা হয়েছিল হাসপাতালের করিডোরে, সাথে ইরহামও ছিল। ইরহামই তাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছে নতুন বড় বাবা আর বড় মায়ের সাথে। ইসরাত সুন্দর করে দুজনের সাথে কুশল বিনিময় করলেও নুসরাত তা করেনি, মুখ ঘুরিয়ে রেখেছিল দেওয়ালের দিকে। তাদের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে শুধু হেলাল সাহেবকে সালাম জানিয়েছিল, সেটাও আসসালামু আলাইকুম বলেনি, সালাম আলাইকুম। ইসরাতের সালামের জবাবে হেলাল সাহেব মিছিমিছি হেসে শুধু জিজ্ঞেস করেছিলেন, কেমন আছো মা? ইসরাত মুখে দেখে আন্দাজ করতে পেরেছিল হেলাল সাহেবের ঠোঁটে ঝুলছে মেকি হাসি। সেই হাসি দেখে তার মুখের হাসি যেন নিভে গিয়েছিল। তারপর নিষ্ক্রিয় গলায় উত্তর দিয়েছিল, জি ভালো। এইটুকুই বলা হয়েছিল হেলাল সাহেবের সাথে। বড় বাবার বিষয় নিয়ে কথা বলা বা তোলার সেও আরও কিছু বলেনি বাবাকে এই বিষয় নিয়ে। হাতের রোলেক্স সাবমেরিন টুটোনার সাদা পাথরের কাজ করা ঘড়িটি চোখের সামনে তুলে ধরল আরশ। 10 মিনিট প্রায় শেষের দিকে। এতক্ষণে হয়তো বা ভাই বা মা বাবা সকলেই তো তাতে লাগেজ নিয়ে নিচে উপস্থিত হয়ে গিয়েছে। সৈয়দ সাহেব আর সাহেব শুধু আজ বাড়িতে অনুপস্থিত। আজ অফিসে আছেন আর অন্যজন হাসপাতালে দাদির কাছে গেছেন। আরশ লাগেজের হ্যান্ডেল ধরে ধীরে ধীরে টেনে নিয়ে আসছে লাগেজ নিচে। বড়সড় লাগেজটা খুব সতর্কতার সহিত নিচে নামিয়ে আনলো। এমনভাবে আনলো যাতে একটু টু শব্দটাও না হয়। লাগেজ ফেটে যাবে, নয়তো লাগেজ নষ্ট হয়ে যাবে, এমন একটি মনোভাব। ইরহাম তেরা চোখে তাকিয়ে নাক কুচকানো শেষে চোখ তুলে চাইতে আরশকে তার দিকে ছোট ছোট চোখে বাকিয়ে এক চোখ চেয়ে থাকতে দেখে কুচকানো মুখে এক নিমিষে হাসি করে ফেলল। বাহিরে হাসি হাসি মুখ থাকলেও ভেতরে ভেতরে বিতৃষ্ণা শেষ হয়ে যাচ্ছে সে। ইরহাম মনে করেছিল আরশ একজন জেন্টলম্যান, কিন্তু এই বেটা যদি দেশে না আসতো সে কখনোই জানতেই পারতো না এই বেটা তো খারাস।
সেই দিন দেশে এসেছিল, সেই দিনই তার 5টা চর মেরেছে। কেউ বা কি দেশে এসেছে নিজের ছোট্ট ভাই কিভাবে থাপড়ায়, কেউ বা থাপড়ালেও এই ব্যাটার থাপড়ায়। সামান্য কল না ধরার অপরাধে 2টো গালে থাপ্পড় মেরেছে, আর দ্বিতীয়বার একটাও মেরেছে দৌড় লাগানোর জন্য, আর পরের 2টো খেয়েছে একটা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য, আর একটা নুসরাতের হুডি আর মাস্ক পরিহিত ফটো দেখানোর জন্য। এখানে তার কি দোষ? এই পাগল মহিলাই তো তাকে দিয়ে অ্যাস্থেটিক পিক তোলায়। আর কি দোষ যদি মুখ না বের হয় ছবি তোলে। কতগুলো ভাবতে ভাবতে ইরহামের হাত গালের কাছে চলে গেল। এখনো গালের ব্যথা রয়ে গেছে তার। আহা, 2 দিন মুখ নড়াতে পারেনি 5টা থাপ্পড় খাওয়ার জন্য, আর সাথে মাংসও খেতে পারেনি। সব মাংস একাই এই 2 ভাই যেন খেয়ে বসে আছে। সব আপ্যায়ন তাদের জন্য। তার মাও দেখিয়েছিল কিরকম আদর আপ্যায়ন করে খাওয়াচ্ছিল, যেন নিজের ছেলের বিয়ে দিবে এই পোলাদের সাথে। ইরহামের মুরগির লেগ পিসটাও তো মনে হয় মুখ ওমরা করে দিয়ে দিল ওদের। ঝর্ণা বেগম কিভাবে সব সংসারে টুকরো আর 2টো চাস্তো ভাইকে ঢেকে দিলে প্লেটে, আর তাকে 1 পিসও দেয়নি। শুধু 4টা মুরগির হাড় আর একটা বুকের অংশ দিয়েছিল। কত আশা নিয়ে বসেছিল মাংস খাবে বলে। হায় আর কপাল, তার কপালে মুরগির মাংস জুটল না। 4টে হাড় আর 1 টুকরো বুকের অংশই জুটল। তার তর্জনী আঙ্গুল মতোই ছোট্ট। খাবার না খেয়ে রোগা হয়ে যাচ্ছে সে। তার 2টো গার্লফ্রেন্ডও ভেঙে গিয়েছে। হাই কপাল, জীবনটাই বেদনার হয়ে গেছে। নিজের চিন্তা পাশে ফেলে সামনে তাকাতে দেখলো হেলাল সাহেব লাগেজের চেনে খোলা। ইরহাব ভেবে নিল কি বের হতে পারে এখান থেকে। তার চোখে আবার ভাসলো নুসরাতের হাতে থাকা মোবাইলের মতো 7-8টা আইফোন আর 10-12টা চকলেট বক্স। ইরহাব আরও ডাবল জিনিসের ব্র্যান্ডের পারফিউম, মানি ব্যাগ, ল্যাপটপ, জুতা, কাপড় ইত্যাদি ইত্যাদি। চিন্তায় মগ্ন সে। চিন্তা শেষ হলো তখনই হাসি হাসি মুখ নিয়ে চোখ নিয়ে নিচে নামালো, আর তখনই তার হাসি হাসি মুখ নিমিশে আধা ডেকে গেল। লাগেজের ভেতরে তার চিন্তা ভাবনার কোনো কিছুই নেই, শুধু ওষুধ আর ওষুধ। গিফট দেওয়ার জন্য আনচান করা মনটা ফুস করে নিভে গেছে। মুখটা পেঁচার মতো করে চারদিকে চোখ ঘোরালো। না, কেউ নেই, আর তার দিকে কেউ তাকিয়েও নেই। কেউ একবার তাকিয়ে দেখছে না তার দুঃখ মুখটা। আহ, এই জীবনটাই বৃথা। এইসব কেন গিয়ে নিয়ে আসে বিদেশ থেকে? নিজের মনে প্রশ্ন ফুটে আসলো তার। মৃদু কণ্ঠে ইরহাম জানতে চাইল, এই সবই নিয়ে এসেছেন, আর কিছু আনেনি? ইরহামের গোমরা মুখের দিকে তাকিয়ে হেলাল সাহেব অধর প্রসারিত করে জিজ্ঞেস করে বললেন, আর কি নিয়ে আসবো? এগুলো দিব বলেই তো সবাইকে এখানে ডেকে এনেছি। পছন্দ হয়নি? হেলাল সাহেবের প্রশ্নের ভেতর কান্নায় ফেটে পড়া ইরহাম হে হে করে হেসে উঠল। তার কান্নাও আসছে, আবার হাসিও। এরা কারা? কোথা থেকে এসেছে? ঔষধ আবার কারো পছন্দ হয় ভাই? তাদের বাড়ির মানুষ কি সব অসুস্থ যে বড় বাবা বিদেশ থেকে টেনে টেনে ওষুধ নিয়ে এসেছে? পেটের ভেতর খিল মেরে কথাগুলো আটকে রাখলো। আজ তার ভাই নুসরাতকে বড় মিস করলো এই বাড়িতে। তার ভাইটা থাকলে বলতো, এসব নিয়ে কে আসে? ফ্রান্স থেকে ফিরে আসা গরিব শ্লোক দুঃখী মুখ বানিয়ে কথাগুলো বলে কষ্ট চেপে গিয়ে বলতো, জি অনেক পছন্দ হয়েছে, কিন্তু এসব নিয়ে আসে বিদেশ থেকে কেউ টেনে। গলার নিচে আটকে থাকা কথাগুলো মুখ ফসকে বের হয়ে গেল। কথাটা বের হতে দেরি সৈয়দ বাড়ির 2 কর্তির চোখ রাঙাতে দেরি হলো না। মার চাচির ধমকি দেওয়া চোখে তাকাতেই কথা পাল্টে নিল ইরহাম। হে হে করে হেসে কথা উল্টালো, স্লিপ অফ টাঙ্ক হয়ে গিয়েছে। আসলে আমার মনের ভেতর এই কথা ছিল তো, তাই মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। আবার সত্যি কথা বলে দেওয়ায় ইরহামের জিভ কাটে। আবার সত্যি বলে দিয়েছে সে। পরপর আবার নিজেকে সততা নিয়ে আবেগপ্রবৃত্ত হয়ে পড়ে। মা চাচির দিকে তাকায় না। দেখা গেল একজন ঝাড়ু হাতে, অন্যজন নিজের পায়ের জুতো নিয়ে দৌড়াচ্ছে। তাই নিজেকে শুধরায় নিয়ে মোলায়েম কণ্ঠে বলে ওঠে, আমি বলতে চাচ্ছি এইভাবে। ইরহামের কথায় কান্না দিয়ে হেলাল সাহেব ধীরে ধীরে ওষুধের বক্সগুলো বের করে রাখতে শুরু করলেন, আর ইরহামের চোখ মুখ কুঁচকে বসে রয়। তারপরও মনের ভেতর একটু একটু আশার প্রদীপ জ্বলে ওঠে। আরশার জাইন ভাই লাগেজ থেকে কিছু বের হবে, সেই আশা নিয়ে হাঁ করে লাগেজ দুটোর দিকে লোভী চোখে তাকিয়ে থাকে। চোখের সামনে ভাসে নানা রকম জিনিসপত্র। এবার জাইনের লাগেজের চেন খোলে। ওপরে শাটার সরাতেই ইরহামের চোখ বের হয়ে আসার যোগ্য ওর ঠিক উঠোর থেকে। চোখ গোল গোল করে এবার জাইনার একবার মা চাচির মুখের দিকে দেখে। এবার কাহিনী
রুবিনী বেগম আর ঝর্ণা বেগম তো অবাক। আহন আর সুফি খাতুন গিয়েছে নাসির মঞ্জিলে, তাই তারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। রোহিণী বেগম লাগেজের দিকে তাকিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। এবার ঝর্ণা বেগমের দিকে আরেকবার লিপি বেগমের দিকে বিস্ময় নিয়ে ফিরে ফিরে বারংবার তাকালেন। জাইনের লাগেজ থেকে বের হয়ে এসেছে ডাক্তারির বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, স্টেথোস্কোপি, রেডিওস্কোপ, নীল, এগুলো পুরো লাগেজে সব হাবিজাবি জিনিসে ভর্তি। ইরহামের লোভী হয়ে আসা চোখগুলো যেন এসব দেখে আশা হারিয়ে ঝিমিয়ে গেল। ঠোঁট চেপে নিয়ে নিজের কান্না আটকাতেই কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে জাইন জিজ্ঞেস করলো, এরকম অদ্ভুতভাবে তাকিয়েছ কেন বৌমা? আমি কি ভুল কিছু নিয়ে এসেছি? আসলে আমাদের কাছে তো পরার কাপড় আছে, তাই আমরা কাছে মনে হলো এইসব নিয়ে আসায় আমাদের জন্য লাভ হবে। আমি স্টোরে যাওয়ার পর এগুলো ছাড়া ভালো কোনো জিনিস আমার চোখে লাগেনি, তাই এগুলোই নিয়ে এসেছি। পছন্দ হয়নি বৌমা আর ছোট আম্মু? রোহিণী বেগম ঠোঁট টিপে হাসলেন, হাসি আটকালেন। যেখানে সেখানে হাসি দেওয়া ভুয়া আছে তার। কোনো রকম ঠোঁট টিপে হাসি আটকিয়ে আওড়ান, হ্যাঁ বাবা, অনেক পছন্দ হয়েছে। ইরহাম তাদের কথায় ফোরন কেটে জিজ্ঞেস করলো, ভাইয়ার আরেকটা লাগেজ নিয়ে এসেছিলে না তুমি, ওইটাই কি? জাইন শান্ত চোখে চোখ ঘোরা ইরহামের দিকে। কাম অ্যান্ড কম্পোস্ট গলায় বলে ওঠে, ওইসব আমায় বাসার পড়ার জিনিস, ওইসব আমি এখানে খুলতে দিব না। ইরহাম আরেকটা কথা বলতে নিবে, এর মধ্যে আরশ তার লাগেজ খুলল। সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি। প্রায় 90% ঘড়ি হলো রোলেক্স সাবমেরিন 2 ট্রনের সাদা পাথরে কাজ করা। ইরহাম হাঁ হয়ে তাকিয়ে রইল। সে একবার দেখছিল ঘড়িকে। এগুলো প্রাইস প্রায় 2 লক্ষ টাকা। ইরহামের হাঁ করে তাকিয়ে থাকা দেখে আরশ দেখল না। সে হাসকি গলায় রাজভারী কণ্ঠে সপে যাওয়া পর, এগুলো ছাড়া আর চোখে কিছু লাগেনি, তাই নিজের জন্য কিনে নিয়ে এসেছি এসব। ইরহামের ঘড়ি পাওয়ার আশাটা উৎফুল্ল মন যেন নিভে গেল। ঠান্ডা মেজাজ আবার যেন খিচে গেল, তাতে দাঁত চেপে বসে রইল। ইরহাম তার গার্লফ্রেন্ডদের কাছে থাপ্পার খড় গপ্পা মেরেছিল, আমার কাজিনরা এই আনবে ওই আনবে, আর এরা কি নিয়ে এসেছে? একজন ওষুধের ঠিলা এনেছে, আর একজন ডাক্তারি জিনিস, আর একজন বেঁচেছিল সে ব্যাট এনেছে ঘড়ি, তাও আবার নিজের জন্য। বাহ! ইরহাম ফুস করে শ্বাস টেনে নিল। লিপি বেগম কর্কশ গলায় হেলাল সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনারা এসব কি এনেছেন বলেন তো? হেলাল সাহেব উৎফুল্ল কণ্ঠে বলল, আমি জাইনের কাছে সাজেশন চেয়েছিলাম, তোমার ছেলেই তো আমায় এসব আনার সাজেশন দিল। বলল, এগুলোই নিয়ে গেলে নাকি? রোহিণী, ইরহাম, ফুপি আর ঝর্ণার মুখ হা হয়ে যাবে। ইরহাম তেরা চোখে তাকিয়ে মিনমিন করে আলালো, এগুলোই তো দেখি হা হয়ে রয়েছি, এখন তো আর হা আটকায়নি। লিপি বেগম এবার লাগেজ খুললেন। সেখান থেকে বের হয়ে আসলো বিভিন্ন প্রকার রান্নার জিনিসপত্র, কফি পাউডার, ফ্রাই প্যান, ছোট বড় চামচ, মশলা, খাবার কৌটা, খুতনি, ফ্রিজেন, চকলেট, সিরাপ, বোরকা, হিজাব, অয়েন্টমেন্ট ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো দেখে রোহিণী একটু ভালো লাগলো। ঝর্ণা বেগমের চোখে চকচকে হয়ে উঠল। মা চাচির ঝলমলে চোখে দেখে ইরহাম আবার হতাশ হলো। এই পরিবারের ওপর সে পুরাই হতাশ। হেলাল সাহেব হঠাৎ করেই বলে উঠলেন, আরে ইরহাম, তোর জন্য আমি জুতার চশমা নিয়ে এসেছিলাম, এগুলো দিতেই ভুলে গেছি। হেলাল সাহেবের কথা শুনে ঝিমিয়ে পড়া ইরহামের মন যেন এবার একটু সতেজ হলো। চকচকে চোখে চেয়ে থাকা হা করে তাকিয়ে রইল হেলাল সাহেবের যাওয়ার পথে। কিয়ৎকাল অতিবাহিত হওয়ার পর হেলাল সাহেবের হাতে একজোড়া নায়কের জুতো আর একটা বাচ্চার কালো চশমা নিয়ে আসলো। ইরহাম চশমার দিকে ধ্যান না দিয়ে হা করে নায়কের জুতোটার দিকে তাকিয়ে রইল। জুতো জোড়া হেলাল সাহেবের সেন্টার টেবিলে রাখতেই চারদিকে লাল নীল সবুজ বাতি জ্বলে উঠল। সেন্টার টেবিলে ইরহামের হাসি হাসি মুখটা কালো হয়ে গেল। হাস্যকর কণ্ঠে বলে উঠল, বড় আব্বু, বাচ্চাদের লাল নীল কালো বিশিষ্ট জুতো আমার জন্য কি নিয়ে এসেছো? আমি কি বাচ্চা? হেলাল সাহেব ঈর্ষদ হাসলেন। হাসিটুকু সুচলভাবে গিয়ে লাগলো ইরহামের। হেসে গিয়ে হেলাল সাহেব বলতে লাগলেন, তুই তো আমার কাছে সেই বাচ্চা ইরহামই আছিস যে আমার কোলে উঠে প্রস্রাব করে দিত। ইরহামের রাগে যেন মেজাজ চলে গেল। রাগে তিতে ওঠা মস্তিষ্কে ঠোঁট চেপে ধরে রাগটা চাপার চেষ্টা করে। সে সময় হেলাল সাহেব আবারও বললেন,
সেই তো সেদিনের কথা, তুই তো আমার কোলে উঠে প্রস্রাব করলি আর ভেবে করে কান্না করে দিতি। এর মধ্যে আগমন ঘটলো সৈয়দ বাড়ি সেহেদ সাহেবের। হেলাল সাহেব সেহেদ সাহেবকে দেখে প্রশ্নোত্তর ভাবে কণ্ঠে তাকালেন। তুই তুই এই বাড়িতে, তাহলে আম্মা কার কাছে? সেহেদ সাহেব সোফায় বসতে বসতে বললেন, মেজো ভাই আর ফুপি গিয়েছে ওইখানে। হেলাল সাহেব আর কিছু জিজ্ঞেস করলো না, চোখ ফিরে নিয়ে তাকালো ইরহাবের দিকে, কোমল কণ্ঠে বললেন, পরে দেখ কিরকম লাগে তোকে। ইরহাব নাক ফোলায়, কপালে ভাঁজ ফেলে বলে, বড় আব্বু আমি বাচ্চা নই যে এইসব। কথাটা শেষ করার আগে গালে হালকা হাতে থাপ্পড় পড়ল তার। ইরহাব বিরল মুখে থাকায় বাবার দিকে রাগে ফোঁস করে ওঠে, আপু মারলে কেন? সোহেব সাহেব ধমকে উঠলেন, বড় ভাই যা বলেছে তাই করো চুপচাপ। বাপের থাপ্পড় সাথে ফিরে এক ধমক খেয়ে ইহেরাব মুখ চুপসে গেল। অস্তমিত রবির ন্যায় রক্তিম মুখ বানিয়ে লাল নীল বাতি জ্বলা জুতোটা জোড়া পরল। তারপর বাচ্চাদের মতো কালো চশমাটা সোহেব সাহেব ইহরাবকে পরিয়ে দিল। সামনের দিকে 2 আঙ্গুল এনে দাঁড় করালো। হেলাল সাহেব আবেগ আপ্লুত হয়ে যাওয়া স্বরে বললেন, কত সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক। রোহিণী একটা নজর টিকা পরিয়ে দাও ইহারাবকে। রোহিণী জি ভাই বলে চলে গেলেন রুমের দিকে। জাইন অনেকক্ষণ ধরে রুমে চলে গিয়েছে। আরস বসে বসে হেলাল সাহেবের আর ইহরামের নাটক দেখছে। এতক্ষণে কোনো মতো হাসিটা আটকে রাখতে পারলেও এবার আর পারল না। ঠোঁট চেপে ধরে এক প্রকার হাত কপালে চেপে উল্টো দিকে তাকিয়ে হাসি আটকানোর বৃথা প্রয়াস করলো। তখনই রোহিণী হাতে একটা কাজল নিয়ে আসেন আর সেটা ইহরামের কপালে গোল করে একপাশে সুন্দর করে লাগিয়ে দেয়। সোহেব ইহরামের তর্জনী মধ্যম আঙ্গুল তুলে সামনে এনে ভি আকৃতির সোজা দাঁড় করালেন। ইরহাম বিড়বিড় করে বলল, এটা একটা ফিডার এনে দাও, গলায় ঝুলিয়ে দাও, তাহলেই ষোলকলা পূর্ণ হয়ে যাবে। হেলাল সাহেব ফোন বের করে বললেন, চিজ ইহরাব চিজ। ইহরাব দাঁত বের করে হাসতে হেলাল সাহেব ঠাস ঠাস করে ফটো তুললেন। মোমো রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। ঢাকা শহর হওয়ায় চারদিক থেকে গাড়ি চলাচল আর সতর্ক হর্নের আওয়াজ আসছে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত নগরী হয়তোবা ঢাকা, আর শান্তনগরী হয়তোবা সিলেট। তার মোমোর মতো সময় বিরক্ত লাগা ঢাকা শহরটাকে। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হতো তাহলে তো সে ওইও বাড়িতে বসে নুসরাতের মতো থাকতো। মেয়েটা কি জীবন! এইচএসসি দেওয়ার পর আর পড়বে না বলে পড়লই না। মেজো মামা নুসরাতের কথার তোয়াক্কা না করে জোর করে ভর্তি করালো সাস্টে। অনার্স ফার্স্ট ইয়ারে 2 ক্লাস করার পর যখন অ্যাসাইনমেন্টে প্রফেসরের ঠেলা ভরে ভরে দিল, এরপর আর সাস্টের আশেপাশে গিয়েও ভিড়ল না সে। কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিল মোমো। তখনই যানজটে পরিবেশে বেদ হলো মোমোর মোবাইলে ফোন আসলো। মোমো ফোনটা পকেট থেকে বের করে কানে ধরতে ইসরাতের ধমক ভেসে আসলো। মোমো মনে করলো ভুলে নুসরাতকে ভেবে ইসরাতের মাথায় ভূত চেপেছে, ওর ওপর ভর করে ফেলেছে, তাই ভরকে গিয়ে কিছুক্ষণ কথা বলার ভাষা হারিয়ে ফেললো। তারপর ইসরাত আবার জিজ্ঞেস করলো, কিরে কথা বলছিস না কেন? মোমো নিজেকে সামলে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, কি হয়েছে আপু, এভাবে ধমকাচ্ছ কেন? নুসরাত, ভূত কি তোমার ওপর ভর করেছে? ইসরাতের সে কথায় প্রত্যুত্তর করলো না। নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কবে আসছিস বাড়িতে? আম্মু তোর কথা বলতে বলতে আমার কান পচিয়ে ফেলছে, আসবি কবে তুই? মোমো চারদিক থেকে আসা গাড়ির শব্দে একটা কথা পরিষ্কার শুনলো না। তাড়াহুড়ো করে কণ্ঠে ইসরাতকে বলল, আপু আমি তোমাকে হোস্টেলে গিয়ে কল ব্যাক করি, এখন একটু বাইরে আছি। তুমি জিজ্ঞেস করেছো আমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, পরে কথা বলছি। কথাটা শেষ করে ইসরাতের কথা বলার সুযোগ না দিয়ে ফোন রাখে মোমো। সামনের দিকে হাঁটতে হাঁটতে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা। গত আধ ঘন্টা যাবৎ আরস সামনে বসিয়ে রেখেছে হেলাল সাহেবকে চুপ করে। আরসও চুপচাপ ঘটাঘটি করছে মোবাইল ফোনটি। দুজন আরও কিছুক্ষণ চুপ করে বসে রয়, অতি সময় অতিবাহিত করে। হেলাল সাহেব এবার নিজের গোমরা মুখে শেকল ভেঙে গলা খাকারি দিলেন। গলা খাকারি দেওয়ার শব্দে আরস নিজেকে বিচ্ছিন্ন হওয়া মস্তিষ্ককে আবার যেন সজাগ হলো।
হেলাল সাহেব আরশকে সরাসরি চোখে তাকাতে দেখেই ভরকে গেলেন। এতক্ষণে সাজানো কথাগুলো মস্তিষ্ক থেকে যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। হেলাল সাহেব আর চোখে দেখলেন আরশকে, উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা। আরশের শক্ত করে থাকা মুখটা আরও শক্ত হয়ে এলো। দাঁতের কপাটি চেপে ধরে রাখলো কণ্ঠে, তারপর প্রশ্ন ছুড়ে দিল বাবার উদ্দেশ্যে। কেন? আরশকে প্রশ্ন ছুড়ে দিতে দেখে একটু নিজের জায়গা থেকে টলে গেলেন হেলাল সাহেব। একযোগে চেয়ে নিষ্পলক কণ্ঠে বললেন, আমি কেন টেনের উত্তর দিতে পারবো না। তুমি যাচ্ছ মানে যাচ্ছ, এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন। আরশ নিষ্পলক চোখে চেয়ে রইল হেলাল সাহেবের দিকে। শ্যামবর্ণের ধারালো ক্লিন শেপ করা চোয়ালে হাত দিয়ে হালকা হাতে চুলগুলো হাত নিল। অব্যক্ত অভিব্যক্তি তার ভিন্নতা। কঠোরক্ষ গলায় গম্ভীর কণ্ঠে জানতে চাই, এটা তো বলবেন কোথায় যাব? কখন থেকে বলতে চাইছেন যাও যাও, কোথায় যাব সেটা তো বলছেন না। আরশের নিট হয়ে যাওয়া শ্যামবর্ণের মুখটার দিকে তাকিয়ে হেলাল সাহেব মাথা নাড়লেন, আনন্দিত কণ্ঠে আওড়ালেন, ব্রাহ্মণবাড়িয়া। আরশের বুড়ো যুগল কুচকে গেল। এক পাশে বুড়ো কুচকে কপালের মাঝে হালকা ভাঁজ ফেলে ভরাট ছড়ে জানতে চাইল, ব্রাহ্মণবাড়িয়া কেন? হেলাল সাহেব মর্মোহিত হলেন, এই ছেলে ভুলে গেছে নাকি ব্রাহ্মণবাড়িয়া কার বাড়ি? পিটপিট করে আরশের দিকে তাকায়। তুমি ভুলে গিয়েছো কি? তোমার হবু বউ আজ দেশে আসছে, আগামীকাল তুমি ওদের ওইখানে যাচ্ছ। আমি সব ব্যবস্থা করে নিয়েছি, আর ওদেরও বলে দিচ্ছি তুমি ওইখানেই যাচ্ছ। এক সপ্তাহ ওইখানে থেকে মাহাদি আর অনিকাকে নিয়ে আসবে এই বাড়িতে। বুঝেছ আমার কথা, নাকি আবার বোঝাবো? আরশ হ্যাঁ না কোনো উত্তর করল না। অনুমতি তোয়াক্কা না করেই উঠে দাঁড়ালো বসা থেকে। বড় বড় পা ফেলে চলে গেল নিজের রুমের বাহিরে। মুখ দেখে বোঝা গেল না ভেতরে কি চলছে বা কি ভাবছে। ওপর থেকে দেখে একটু কঠোরও লাগা গেল না। শ্যামবর্ণের পুরুষালী লম্বাটে মুখটা আরও বেশি গম্ভীর হয়ে পড়েছে। বের হতে হতে যখন দাঁত দিয়ে ঠোঁট কামড়লে ধরল, আলগোছে গালের পাশ দিয়ে ছোট্ট একটা গর্তের সৃষ্টি হলো, যা উজ্জ্বল শ্যামবর্ণের মুখটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলল এই মুহূর্তে। নীল অশ্বরে কৃষ্ণ মেঘ জমেছে। পৃথিবী ধীরে ধীরে মেঘের গুমট আবহাওয়া বলে পৃথিবীর কালো অন্ধকারে ঢেকে ফেলেছে। শনশন বাতাসের জোরে গাছপালা এদিক সেদিক হেলে দুলে চলেছে। পার্কের মাটিতে পতিত কাগজ, পলিথিন, ধুলো বাতাসের বেগে ঘূর্ণিপাক্ষে নিজের জায়গা পরিবর্তন করছে। উড়ো সেই ধুলো এসে নাকে লজ্জিত হচ্ছে। হাঁচি হাঁচি হয়ে উঠছে বিমর্ষ মেয়েটি। কবজি থেকে মুখ তুলে তাকাতেই আবারও নাসারন্দের ভেতর দিক দিয়ে বালির সূক্ষ্ম কোণা ঢুকতেই আবারও হাঁচি দিল মেয়েটি। দূরে দাঁড়িয়ে এই হাঁচির লক্ষণটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল অপর আরেক ব্যক্তি। ইসরাত হচ্ছি হাঁচি দিতে দিতে হেলাল সাহেবকে ক্রস করে যেতে নিবে, তখনই পেছন থেকে হেলাল সাহেব ডেকে উঠলেন, দাঁড়াও। রুড়ো পুরুষালী কণ্ঠ শুনেই ইসরাতের বাড়ানো পা যেন নিমিষে থেমে গেল। কপালের কাছে ভাঁজ পড়ল কিছুটা। চোখ কুচকে কানের পিছে চুল গুজল। একপাশে বুড়ো তুলে ফিরে তাকালো পেছনে। বুড়ো একটু কুঞ্চিত করে ইশারা করে জিজ্ঞেস করলো, আমি? হেলাল সাহেব কথা বললেন না। ইসরাতকে সোজা দাঁড় করিয়ে রেখে পেছনে ফিরে ডেকে উঠলেন ইহরামকে। দুটোবার নাম ধরে ডাকতে দিতেই সৈয়দ বাড়ির ফটকের ভেতর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে আসলো ইরহাম। মুখে জিজি বলে ফেনা তুলে হাঁপিয়ে গেছে। তারপর হেলাল সাহেবকে দিকে প্রশ্নোত্তর চাহনি দিতেই তিনি উদ্বিগ্নহীন কণ্ঠে আদেশ করলেন, রিনো, CLE নীল নিয়ে আয়। ইহরাম কোনো প্রশ্ন ছাড়াই বেরক রকম হন্তদন্ত পায়ে এগিয়ে আসলো। সেখান থেকে হন্তদন্ত পায়ে আবার ফিরে গেল সৈয়দ বাড়ির ভেতরে। কিছুক্ষণের মধ্যে হাতে নিয়ে আসলো স্পেনার। ইসরা তখনও দাঁড়িয়ে চুপচাপ লক্ষ্য করছিল হেলাল সাহেব আর ইহরামের কাণ্ড কারখানা। ইরহাম হাতের স্পিনার হেলাল সাহেবের দিকে এগিয়ে দিয়ে দৌড়ে বাড়ির ভেতর আবার ফিরে গেল। হেলাল সাহেব কোনো কথা বলার পূর্বেই অনীহার সহিত ইহরামের যাওয়ার পথে তাকিয়ে উল্টো দিকে ফিরে রেখে ইসরাতের দিকে রিনোসিয়েল নীল এর ছোট্ট স্পিনারটি এগিয়ে দিয়ে কঠোর গলায় বললেন, এই নাও।
ইসরাত হাতে নিল না, ঠোঁট টিপে নিজের মনের কথা গুটিয়ে নিয়ে দুহাত অরজড়ো করে বুকে বেঁধে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, জি, কাকে বলছেন? হেলাল সাহেব কপাল কুঞ্চিত করে উল্টো দিকে তাকিয়ে রইলেন। বাড়ানো রিনোসিয়েল নীল। ইসরাত তখনও হাতে নিল না, সে বুকে হাত বেঁধে শক্ত করে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, হেলাল সাহেবের কথা শোনার অপেক্ষায়। হেলাল সাহেব নিজের জায়গায় অটল থেকেই বললেন, নিয়ে তোকে দিচ্ছি। আমাকে দিচ্ছেন যখন, তাহলে উল্টো দিকে তাকিয়ে দিচ্ছেন কেন? আমার দিকে ফিরে তাকিয়ে দেন। ইসরাতের নির্বিকার চিত্তে কথা বলা দেখে হেলাল সাহেব মাথা ঘুরিয়ে তাকালেন এবার ইসরাতের চোখের দিকে। তখন ওই দুজনের চোখে চোখাচোখি হলো। তা নিমিষেই ভেঙে গেল। ইসরাত নিজের মেলি ডাগো ডাগো চোখ দুটো নামিয়ে নিল নিচের দিকে। বেশ উঠল ঘন কাজল, কালো পাপড়ি। হেলাল সাহেব ইসরাতের হাতে জোড়া ধরে রিনোসিয়েল নীল পুরোর দিকে দিল। নাকে দে, তাহলেই সর্দি হাঁচি সব কমে যাবে। ইসরাত মুখ খুলে পুশ করে কোনো রকম প্রকার কিছু বের করা হলো কিনা জানে না। শক্ত হাতে চাপ প্রয়োগ করতে স্পিনারের ভেতর থেকে ফুসফুস করে কিছু ওষুধের তরল বের হয়ে আসলো। ইসরাত চারদিকে ঘুরে বারবার স্প্রে করে দেখতে লাগলো। তখনই হেলাল সাহেব ধমকে উঠলেন, এটা এইভাবে নষ্ট করছিস কেন? জানিস এটার দাম কত? ইসরাত প্রশ্নোত্তর চোখে তুলে তাকালো হেলাল সাহেবের দিকে, নিরুদ্বেগ কণ্ঠে জানতে চাইল, কত টাকা? হেলাল সাহেব চোখ মুখ বড় বড় করে বললেন, বাংলায় 500 টাকা। ইসরাত হা করে হেসে উঠল। মাছে তাড়ানোর ভঙ্গিতে হেলাল সাহেবের কথা উড়িয়ে দিল। চারদিকে ভালো করে স্প্রে করে মাত্র 500 টাকা। ইসরাতের নির্বিকার ভঙ্গিতে তার কথা যেন উল্টে গেল। হেলাল সাহেব হাসলেন, কিন্তু চোত্তলের মতো ইসরাতের ওপর তাকিয়ে দেখলেন। এক প্রকার বিলম্ব না করেই বললেন, তোর কাছে আছে এত টাকা যে বলছিস? মাত্র 500 টাকা? কোনোদিন আয় করেছিস 500 টাকা? ইসরাত হেলাল সাহেবের রাগ করতে দেখে এবং তাকে নিয়ে ঠাট্টা করতে দেখে ঈর্ষদ হাসলো। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার কি মনে হয় আমি কিছু করি না? এসব 500 টাকা আমার হাতের ময়লা। কারণ হাঁচি। কথা শেষ হওয়ার আগে আবারও হাঁচি দিয়ে উঠল ইসরাত। হেলাল সাহেব ইসরাতের এই হাঁচি দিতে দেখে শক্ত কণ্ঠে বলল, যা বাসায় যা, পরে বলিস তোর টাকার কথা। এখন গিয়ে নিজের নাকটা ঠিক করে আয়, অনেক হয়েছে, যা। হেলাল সাহেবের কথা শেষ করতেই ইসরাত মনে মনে হেলাল সাহেবকে ভেঙচি কেটে পাশ কাটিয়ে চলে যায়। বিড়বিড় করে আওড়ায়, আমার রয়ে গেছে আপনার সাথে কথা বলতে। আসর নামাজ পড়ে নুসরাত আর শফিক হাওয়ার বিলাত রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাহিরে যাওয়ার প্রস্তুতি নিল। শফিক যথারীতি কুর্তি পরেছে, যার কাজ কিছুটা কালো আর ছোট ছোট সাদা সুতোর এমব্রয়ডারি করা, সাথে সাদা কার্গো প্যান্ট আর গলায় সাদা ওড়না, পায়ে ছোট ফিতের জুতা। নুসরাত মাথা ঝাঁকড়ানো ওড়না, হাঁটু সমান হ্যালো কিটি টি শার্ট আর সাথে ব্যাগি ব্যাগ, পায়ে স্লিপার, তারও জুতো নিচের পায়ের দিকে 2 ইঞ্চি লম্বা। সুরভি রুম থেকে লক করে বের হতে হতে জিজ্ঞেস করলো, কোথায় যাবি? নুসরাত নির্বিকার চিত্তে বলে উঠল, যেখানে নিয়ে যাবি সেখানে। হরিপুর রাজবাড়ি যাবি? প্রশ্ন জিজ্ঞেস করে সুরভি উত্তর জানার আশায় চেয়ে রইল নুসরাতের উদ্দেশ্যে। নুসরাত আগের মতো মোবাইলের দিকে তাকিয়ে থেকে বলল, যেখানে নিয়ে যাবি সেখানেই। দীর্ঘশ্বাস ফেলে সামনে হাঁটা ধরল সৌরভী। নুসরাত মোবাইলে কিছু একটা করতে করতে এগিয়ে গেল সৌরভীর পেছনে। হরিপুর রাজবাড়ি যাওয়ার নাম করে রিসোর্টে থেকে বের হলেই রাস্তায় গাড়ি না পাওয়ায় দুজনই হাঁটছিল রাস্তার এদিক সেদিক। কাছেই তিতাস নদী, হাওয়ার বাতাসের প্রকোপ একটু বেশি সেইখানে। সুরভি আর নুসরাত আরও একটু সামনের দিকে হাঁটতে একটি ছোট্ট টিলা তাদের চোখের সামনে আসলো। সেখানে বাচ্চারা খেলা করছিল এবং রিসোর্টে আসা অনেক মানুষ এখানে হাঁটাহাঁটিও করছিল। নুসরাত আর সৌরভী দুজনে হাঁটতে হাঁটতে ওপরে উঠল টিলার ওপরে থেকে দুজনের থেকে আলাদা হয়ে আশেপাশে হেঁটে প্রকৃতি এবং পরিবেশ বেশ উপভোগ করছিল। নুসরাত মোবাইল দেখে হাঁটছিল, সাথে বিড়বিড় করে গান গাইছিল, হি ইজ অ ব্যাড বয় ইউথ, আই নো ডিডন্ট হার্ট অ্যান্ড ইভেন আই নো this and smart, but mama, I am in love. Youth, I criminal, and
দিস টাইপ অফ লাভ ইজ নো রোম্যান্স, ইটস ফ্রিজিয়া নানা। পরের অংশ গাওয়ার আগে নুসরাতের মুখ দিয়ে বের হয়ে আসলো অবাঞ্ছিত শব্দ, আকারের শব্দ। জুতার সাথে জুতা লেগে গেছে, প্যান্টের সাথে প্যান্ট আটকে গেছে, পায়ের সাথে পা বেঁচে পড়ে যেতে নিবে বিড়বিড় করে আওড়ালো, লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও, আমি এখনো বিয়ের লাড্ডু খাইনি, বিয়ের লাড্ডু খাওয়ার আগেই মরে গেলে রে হবে না, বাপ আমারে কেউ বাঁচা, আমি বিয়ের লাড্ডু খেয়ে নিই, তারপর না হয় 2-4টা বছর বেঁচে মরে যাব, আমি এখনো নাতি নাতনির মুখ দেখিনি, প্লিজ বাঁচাও কেউ, আমি আমার বিয়ের লাড্ডু খেতে চাই, এই জীবনে মনে হয় বিয়ের লাড্ডু খেতে পারলাম না, জীবনে করা সবচেয়ে বড় পাপ মনে হচ্ছে এই নিমিষেই শেষ, আমি বিয়ের লাড্ডু খেতে চাই। নুসরাতের আলতু ফালতু চিৎকারের মাঝেই চোখ বন্ধ করে খিচে ধরল সে, ভয়ে চোখ খোলার কথা যেন মাথায় থেকে বেরিয়ে গিয়েছে মেয়েটির নিমিষেই। আরস অদ্ভুত চোখে শ্যামবর্ণের মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। গোধূলি বেলায় ম্লান সূর্যের মিষ্টি আলো রশ্মি সে টিলায় ঝুলে থাকা মেয়েটির মুখের উপর এসে পড়েছে, যা শ্যামবর্ণের মুখে পড়ার সাথে সাথেই মুখটা চিকচিক করে উঠল। আরও সূক্ষ্ম চোখে চেয়ে দেখল মেয়েটার সেকেন্ডে সেকেন্ডে বদলে যাওয়া বিভিন্ন মুখের ভাবভঙ্গি। এবার চোখ খিচে নিচ্ছে, তো এবার ভুরু তুলছে, তো আবার দাঁত দিয়ে ঠোঁট টিপছে। আরসের মুখে চিরচারিত সেই গম্ভীর্যতা মেয়েটার মুখের দিকে সূক্ষ্ম চোখে অনেকক্ষণ ধরেই বোলালো। বিরক্ত হলো না সে, চুপচাপ শুধু দেখলো আর দেখতেই থাকলো, সাথে অপেক্ষা করতে থাকলো মেয়েটির চিৎকার বন্ধ করে চোখ খোলার। কিন্তু এই মেয়ে 2 মিনিট চলে গেল, তারপর তো বাঁচাও বাঁচালের মতো বিয়ের লাড্ডু খাওয়ার জন্য বকবক করেই চলেছে। আর তার নীরব শ্রোতা আরস চুপচাপ গভীর চোখে নুসরাতের ঠোঁটের দিকে তাকিয়ে রয়েছে শ্রবণ করে। সৌরভী একটু দূরে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে হালকা করে চাপড় মারল নিজে। কোন পাগল তাকে এই পাগলের সাথে একা ছেড়েছে? মানুষের দিকে বারবার চোখ বুলিয়ে সৌরভী দ্রুত কদমে এগিয়ে আসতে আসতে সতর্ক গলায় দাঁতে দাঁত চেপে ধমকে উঠল, চুপ, একদম চুপ, মরিসনি তুই, আমার মা, মুখ বন্ধ কর, মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। সৌরভীর গলার সুর শুনতে পেয়ে নুসরাত বন্ধ করে রাখা চোখ তড়াক করে খুলে ফেলে। আর তখনই চকাচকি হয় কালোমণি বিশিষ্ট একজোড়া পুরুষালী লম্বা পাপড়ি জোড়া ঢেকে রাখা চোখের সাথে। চোখ বড় করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, নিজে মনে বিড়বিড় করে, এই বেটা চোখের পাপড়ি এত বড় হলো কেমন করে। তারপর মনে মনে নাক ওপরে তুলে আহড়ায়, এই বেটা এরম করে তাকিয়ে আছে কেন? নুসরাত কিছু ভাবে। নুসরাত ওপর দিক থেকে চোখ সরিয়ে মাথা কাত করে নিচের দিকে তাকায়, দৃষ্টি ঘুরিয়ে দুটো ঠোঁটের ফাঁক গলে নেয়, আবার বড় চোখ ছোট ছোট করে তাকায় আরসের দিকে। নুসরাত পুরুষালী সেই দেহ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আরস বলে উঠল, বিবাহিত? নুসরাত দুপাশে মাথা নড়ালো। নুসরাতকে দুপাশে মাথা নাড়াতে দেখে আরো শক্ত করে ধরে রাখা নুসরাতের হাতখানা কিছুটা ঢিলো হয়ে আসলো। নুসরাত উল্টো দিকে এবার চেয়ে শক্ত হতে চেপে রাখা আরসের পুরুষালী রুক্ষ হাত জোড়া মিনমিন করে বলল, ভাইয়া বাঁচান, এখান থেকে পড়লে আমি দুনিয়া থেকে টপকে যাব। আরস নুসরাতের কথা না শোনার ভঙ্গিতে এগিয়ে গেল, হাত আরেকটু ঢিলে করে নুসরাতের অন্য হাতের দিকে আরসের হাত চেপে ধরল। নুসরাতের হাতের লম্বা নখগুলো দেবে গেছে আরসের হাতের পিঠে। ভয় জ্ঞান শূন্য নুসরাতের অবিচল চোখে চেয়ে আরস বলল, এখান থেকে পড়লে কিছু হবে না, জাস্ট আপনার দুটো হাড্ডি ভাঙবে, নাথিং এলস, মরে যাবেন না, এই আশা রাখতে পারেন। আরসের গা ছাড়া কথায় নুসরাত ভেতর থেকে যেন রাগে জ্বলে উঠল ফুসফুস করে। তারপর ওপরে নিজের স্বাভাবিক রেখে নিজের মুখে ব্যঙ্গ করে হা করে নিল। আরসের হাত আরো ঢিলে হয়ে আসতে নুসরাত বেবাচাকা মার্কা হাসি দিয়ে আরসকে মানানোর জন্য মাখনের মতো নরম কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ বাঁচিয়ে নেন। আরসের গম্ভীর্যপূর্ণ স্বর, ঠোঁট থেকে লেগে অদৃশ্য এক হাসি, চোখ সরু করে জানতে চাইল, আপনাকে বাঁচালে আমার লাভ কি?
মাহাদি আরশের পেছন থেকে উকি মেরে নুসরাতের দিকে তাকালো, যে নিচে পড়ে ভয়ে চোখ মুখ কালো করে তাকিয়ে আছে আরশের দিকে। আরশের হাতের মধ্যে নুসরাতের 3টি আঙ্গুল শক্ত করে ধরে রাখা। যদি এদিক সেদিক হয় তাহলে মেয়েটির আজ দুনিয়া থেকে টপকে যাবে, না হয় হাত পা ভেঙে হাসপাতালে। বাচ্চা মেয়ে, বাঁচিয়ে নে দোস্ত, ওর কাছে তোকে দেওয়ার মতো কিচ্ছু নেই। নুসরাত ওপর নিচে মাথা দোলালো, মাহাদির কথায় সমর্থ জানায়। আরশের কথায় উত্তর দিল না মাহাদির। নির্লিপ্ত চোখে নুসরাতের দিকে তাকিয়ে স্থির হতেই নুসরাত মিনতি করে বলল, আপনি আমাকে বাঁচালে আমার হাড্ডিগুলো ভাঙা থেকে রক্ষা পাবে, আর আমি এখান থেকে পড়লে 2টো হাড্ডি ভেঙে যাবে। তখন আমার বিয়ে হবে না, আর আমি বিয়ের লাড্ডু খেতে পারবো না। আর যদি বিয়েও না হয় তাহলে আমার জামাই একজন হাড় ভাঙা স্ত্রী পাবে, যার 1 হাত 1 পা অকেজো, আর বাচ্চা একজন মা পাবে যার হাত পা ভাঙা। তারা সমাজে মুখ কিভাবে দেখাবে ভাবতেই তো আমার বুক কেঁপে ওঠে। আজ আপনি আমাকে বাঁচিয়ে নিলে আপনার এই সাহসিকতার জন্য আমি ভবিষ্যৎ বাচ্চাদের বর্ণনা করব আপনার বিষয়। তখন আমার বাচ্চারা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, আর একটা বাচ্চা দিয়ে আমি লেখালেখি করব খবরের কাগজে। তখন আপনার নাম সোনালী অক্ষরে তুলে খবরের কাগজে আমার বাচ্চারা লিখবে, আর শিরোনামে থাকবে একজন অবিবাহিত কুমারী কন্যাকে 20 ফুট উঁচু পাহাড় থেকে বাঁচিয়েছে পৃথিবীর অন্ধ হওয়ার হাত থেকে আলোকিত করেছে এক কুমার যুবক, আর সেই যুবকের নাম হলো মিস্টার ডট ডট ডট। আরশ নির্বিকার চিত্তে জিজ্ঞেস করলো, ওরা কেন আমার জন্য দোয়া করবে, আর কেনই বা আমার নাম খবরের কাগজে ছাপাবে? নুসরাত আরশের আঙ্গুল ভাঁজে নিজের লম্বা মেয়েলি আঙ্গুলগুলো আলতোভাবে ঢোকাতে ঢোকাতে বলল, তখন তো আপনি আমার বাচ্চাদের মামা হয়ে যাবেন। আরশ নুসরাতের চতুরতার সাথে হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢোকানো লক্ষ্য করে আর চোখে মাহাদির পেছন থেকে বলে উঠল, তোমার চিন্তার বেগ দেখছি বাতাসের বেগের চেয়েও বেশি। এত তাড়াতাড়ি এত চিন্তা কিভাবে করতে পারো? নুসরাত আরশের কণ্ঠেই বলে উঠল, ভাইয়া, এটা আমার ট্যালেন্ট। সুরভি বিষময় নিয়ে মুখে কিছু শব্দ বের করতে ভুলে গেল। এতক্ষণ পেছনে দাঁড়িয়ে নুসরাতের ঠোঁটে হাত রেখে চুপ থাকার জন্য বলল। ও এখন উচ্চস্বরে নুসরাতকে ধমক দিয়ে উঠল, এই বলল এবং বলল, চুপ, আর একটাও কথা না। নুসরাত জিপার টানার মতো মুখ আটকে নিল। আরশ অবিচল দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থাকে, শক্ত হাতে ওপরে তুলে এনে আওড়ালো, বাঁচালো। যা স্পষ্ট নুসরাতের কান ভেদ হয়ে গেল। নুসরাত 1 আঙ্গুল তুলে কিছু বলার আগে পুরো শরীর ঝাঁকুনি খেয়ে উঠল আবারও। অবাক চোখে চেয়ে আশেপাশে ঘুরতে সুরভির সাথে চোখাচোখি হয়। এগিয়ে সে কাঁকড়া দিয়ে আটকানো চুলগুলো খুলে দিল। সেকেন্ডের গতিতে তা উড়ে ছড়িয়ে গেল পুরা পিঠ জুড়ে। সুরভি নুসরাতের চুলগুলো এপাশ ওপাশ করে সামনের দিকে এসে বুকে নিবে তার আগে আরশ নিজের পরনে টি শার্ট খুলে নুসরাতের গায়ের ওপর দিয়ে দিল। নুসরাত নিজের দিকে তাকাতেই দেখলো ওড়না নেই তার গায়ে। পেছনে ফিরে দেখে নিচের দিকে ঝুঁকে আরশকে ধমকে ওঠে, মেয়ে, মরা শখ জেগেছে আপনার? তাহলে তখন বলেন না কেন? ধাক্কা দিয়ে ফেলে দিতাম আপনাকে। নুসরাত নিষ্পিকার মুখ বানিয়ে মাহাদি আর আরশের দিকে তাকিয়ে চোখ বুলিয়ে মিনমিন করে বলল, আমি কখন বললাম যে আমি মরে যেতে চাই? আমি এখনো বেল লাড্ডু খাইনি, আগে খেয়ে নি, তারপর না হয় ধীরে সুস্থে 4-5টা বাচ্চা জন্ম দিয়ে মরবো। মাহাদি অবাক কণ্ঠে জানতে চায়, 4-5টা কেন? 4-5টা কম মনে হচ্ছে ভাইয়া? তাহলে এক কাজ করব, 11 জন জন্ম দিব, তারপর একটা ফুটবল টিম বানাবো, তারপর আমি আর আমার জামাই দর্শক হয়ে ওদের খেলা দেখব। নুসরাতের বিগলিত কণ্ঠে কথা শেষ করতে আরশ উঠে দাঁড়াতে নির্লিপ্ত কণ্ঠে জানতে চাইল, কথা বানানো ছাড়া আর কি কোনো কাজ জানেন আপনি? আরশ যে তাকে ঠাট্টা করছে তা স্পষ্ট টের পেল নুসরাত। কিছু গালি দিবে কিন্তু নিজের মুখ সামনে নিল। ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে মুখের পেশিগুলো কুঞ্চিত করলো, যাতে করে ফুস করে গলবিল থেকে বের হলো কিছু একটা। বেটাকে কোনো প্রকার গালি করা যাবে না, কারণ এই বেটাই তো তাকে হাড় ভাঙার হাত থেকে রক্ষা করলো।
আরশ আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না। শেষবার মতো নুসরাতের ওপর থেকে নিজের বুদ্ধিদীপ্তি চোখ বুলিয়ে অগ্রসর হলো সামনে। মাহাদি আরশের পিছে পিছে যেতে নিয়ে থেমে গেল। আরশ আবার দাঁড়িয়েছে, হালকা ঘাড় কাত করে। আরশ মাটিতে বসে থাকা নুসরাতকে জিজ্ঞেস করলো, সত্যি অবিবাহিত? আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? হ্যাঁ, অনেকেই বিশ্বাস করে না আমি যে অবিবাহিত। এই যে নোরিং দেখেছেন, এই জন্যই তো অনেকে মনে হয় আমার বিয়ের জন্য 2টা বাচ্চাও আছে। এখন মানুষ কি একটু শখ করে না? নোরিং পড়তেও পারে না, এসব মানুষও না। আবার অনেকে বলে আমার বয়স হলো 52। তখন আমি তাদের ভুল শুধরে দিয়ে বলি আমার বয়স হলো 60 বছর। আমাকে এখনো দেখতে এত যুবতী লাগে, সেই মানুষ ভুল বয়সে গেস করে প্রমাণ করে দেয়। আরও শ্বাস নিয়ে একের পর এক কথা গিলতে লাগলো। আরও শার্টের নিচের দিকে ড্রপ শোল্ডারের টি-শার্টটা একটু টেনে নিল, টানে খুলে নুসরাতের মুখের ওপর ছুঁড়ে মারল। তখন নুসরাতের মুখ বন্ধ হয়ে গেল। আবার আরশ একটু জোরে নুসরাতকে উদ্দেশ্য করে বলল, বাচাল মেয়ে, এত কথা বলেন কেন? একটা প্রশ্ন করলে 100টা উত্তর দেন। নুসরাত নিজের মুখের দিক থেকে তাকিয়ে টি-শার্টটা সরাতে নাকের ভেতর সুরসুর করে বয়ে গেল মিষ্টি গ্রান। মুখ বাঁকিয়ে উঁচিয়ে দাঁড়িয়ে এগিয়ে গেল ধীর পায়ে আরশের দিকে। ততক্ষণে আরশ পুরোপুরি পেছনে ফিরে নুসরাতের দিকে পূর্ণ দৃষ্টি জ্ঞাপন করেছে। নুসরাতকে এগিয়ে আসতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, আপনি জানেন কি, আপনার রিংটা দেখতে বিশ্রী। নুসরাত রাগ করল না, ঠোঁট বাগিয়ে ব্যঙ্গ করে হেসে বলল, ধন্যবাদ। আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বালিকার দিকে ভুরু যুগল কুঞ্চিত করে ব্যগ্র কণ্ঠে বলে, আপনার গলার আওয়াজ আপনার মতোই বিশ্রী। নুসরাত গা দুলিয়ে হাসে। পারলে এখন গড়াগড়ি খেয়ে হাসতো। ঠোঁট কামড়ে হাসি থামানোর চেষ্টা করে। ফিকে হয়ে যাওয়া ঘোলাটে দৃষ্টি আরশের দিকে স্থির রেখে আবারও বলে, ধন্যবাদ। আরশের উজ্জ্বল মুখ যেন এবার কিছুটা বিরক্তিতে ভরে গেল। সুদীর্ঘ লম্বা শরীরটা সামনে বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসে। নুসরাতের মুখের কাছে নিজের মুখ রেখে মেয়েলি চোখের দিকে দৃষ্টি স্থির করে ডিপ গলায় বলে, ইউ আর ফাকিং স্টুপিড গার্ল। আপনি পুরোটাই বিশ্রী। নুসরাত পায়ের পাতায় হালকা ভর দিয়ে উঁচু হয়, নিজের মুখ আরশের আরেকটু সন্নিকটে নিয়ে যায়। ঠোঁটে চোখা করে আরশের থুতনির সমান শ্বাস নিয়ে ফেলে। আপনার এই অপমান আমি সদরে গ্রহণ করলাম মিস্টার। আমারও এই সুন্দর অপমানের জন্য আপনাকে থ্যাঙ্কস। সুরভি আর মাহাদি নীরব দর্শক হয়ে সব দেখছে। নুসরাত হাসলো আরশের গম্ভীর মুখের দিকে তাকিয়ে। আর একটা কথা কি জানেন ভাইয়া? আরশ কথা বলল না, ভুরু বাঁকালো কিঞ্চিত। নুসরাতের কপালে আরশের নাক পর্যন্ত হওয়ার দরুন নুসরাত নিজের মুখ আরশের বাঁ দিকে সরিয়ে নিয়ে ফিস করে বলল, ভাইয়া আপনি কিন্তু জোস, বুঝলেন? আমি আবার ভদ্র মহিলা, তাই এই অপমান আমার গায়ে মাখি না, বুঝলেন কাহিনী? নুসরাত আবারও নিজের কণ্ঠ স্থির করে নিচে নামায়। আরশের কানের কাছে এসে বলে, আরে যে কণ্ঠনালীর কাছে তিল, এটি সবচেয়ে বেশি নজর দিয়েছি। আরশ হাসলো, গ্রীবার নিচে নামিয়ে কর্কশ গলায় বলল, আমার উচিত হয়নি আপনার মতো একটা বেয়াদব মহিলাকে বাঁচানো। ছেলেদের দিকে কি খারাপ নজরে না তাকান। নুসরাত ঠোঁট উল্টে নিষ্পাপ নির্মল মুখ বানিয়ে দুপাশে মাথা নাড়ালো, ভঙ্গিমা করে দোলাতেই বলল, জি না ভাইয়া, আমার একটু লজ্জা লাগে না। মানুষ সুন্দর ছেলে দেখলে তাদের দিকে তাকিয়ে থাকে, আমিও তাই। মানুষ তো কোনো কিছুই বলে না, নিজের মনে চেপে রাখে। আমি শুধু বলে দেই এটাই ডিফারেন্ট। বেদব মেয়ে। আরশ কথাটা শেষ করতে রাগি চোখে নুসরাতের মুখের দিকে তাকিয়ে দ্রুত কদমে চলে যায়। মাহাদি আরশকে চলে যেতে দেখে আরশের পেছে দৌড়াতে দৌড়াতে জিজ্ঞেস করলো, তুমি কি বলে আমার বন্ধুকে রাগিয়ে দিয়েছো মেয়ে? তুমি বড় বিটকেল তো। নুসরাত হাসলো, হৃদয়ে ভুলালো হাসি। নুসরাতের হাসি মনে খুঁজে না পেয়ে আরশের পেছনে পেছনে দৌড়াতে লাগলো মাহাদি। সুরভি নুসরাতের হাসি রহস্য উদ্ঘাটন করতে পারল না। অদ্ভুত কিছুক্ষণ তাকিয়ে নিজেও দ্রুত পায়ে রিসোর্টের উদ্দেশ্যে হাঁটা ধরলো। নুসরাতকে ওইখানেই ফেলে রেখে চলল সেও।